বন্ধুরা, তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং ইতিহাস বিষয়ে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে সমস্ত প্রকারের 2 নম্বরের প্রশ্ন এবং অ্যান্সার, এবং আশা করব তোমরা এই ভিডিওটি থেকে অনেকটা উপকৃত হবে। সুলতানি এবং মুঘল পিরিয়ডের সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করা হলো। বন্ধুরা, প্রথম কোয়েশ্চেন, সুলতানি যুগের দুটি ঐতিহাসিকের নাম লিখো। সুলতানি যুগের দুইটি ঐতিহাসিকের নাম হলো জিয়াউদ্দিন বর্ণী আর আমির খসরু। জিয়াউদ্দিন বর্ণী একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদ। বর্ণী তরিক-ই ফিরোজ শাহী লিখেছেন। দ্বিতীয়ত, আমির খসরু একজন কবি, ইতিহাসবিদ এবং সুফি রহস্যবাদী ছিলেন। খসরু তারিক-ই-আলাই এবং খাজাইল উল ফুতহ সহ কয়েকটি ঐতিহাসিক রচনা লিখেছেন, যা দিল্লি সালতানাতের মূল্যবান অন্তর্দৃষ্টি। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে কবে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং কবে দিল্লি সুলতানের পতন ঘটে? এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরির বিজয়ের পর কুতুবউদ্দিন আইবক দিল্লির গভর্নর নিযুক্ত হন। তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং 1192 সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন। দিল্লি সালতানাতের পতন হয় 1526 সালে। দিল্লি সালতানাতের পতন ঘটে যখন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লি সালতানাতের পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন এবং কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়? অ্যান্সার হয়ে যাবে 1199 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক দ্বারা কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু হয়েছিল। যাই হোক, এটি 1220 খ্রিস্টাব্দে তার উত্তরসূরি ইলতুৎমিশ দ্বারা সম্পন্ন হয়েছিল। এটি কার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এর স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মুঘলদের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লিখতে বলছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে চট্টগ্রাম, যেটা এখন বাংলাদেশে অবস্থিত; সুরাট, যেটি ভারতবর্ষের গুজরাটে অবস্থিত; এবং মাসুলিপট্টম অন্ধ্রপ্রদেশে অবস্থিত; লাহোর এখন পাঞ্জাব পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের পাঞ্জাবে এই লাহোরটি অবস্থিত ছিল, যা মুঘলদের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম। পরবর্তী প্রশ্ন, তুলুক বংশের প্রথম এবং শেষ শাসকের নাম লেখো। তুলুক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ। এই তুলুক রাজবংশ 1491 থেকে 1570 পর্যন্ত শাসন করেছিল। তুলুক রাজবংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায় এবং তুলুক বংশের সর্বাধিক জনপ্রিয় রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের আমলে সাম্রাজ্যটি উন্নতির শীর্ষে পৌঁছেছিল। পরবর্তী প্রশ্ন, ইলবারি তুর্কি কাদের বলা হয় এবং ইলবারি তুর্কি বংশের প্রথম ও শেষ শাসক কারা ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নটি এর আগের বছর এসেছিল। এই প্রশ্নটি অত্যন্তই কমন প্রশ্ন, কিন্তু এর রুচিসম্পন্ন অ্যান্সার খুঁজে না পাওয়ায় এটি তোমাদের সামনে রাখছি। তোমরা যদি অ্যান্সার পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, সুলতানি রাজত্বকালে বিকশিত দক্ষিণ ভারতের 4টি নগরের নাম লিখুন। অ্যান্সার হয়ে যাবে এখানে দক্ষিণ ভারতের 4টি শহর রয়েছে, যেগুলি সুলতানি আমলে 1206 থেকে 1724 খ্রিস্টাব্দে উন্নতি বা বিকাশ লাভ করেছিল। বিজাপুর, গুলবার্গা, বিদার, যা এখন বর্তমান কর্ণাটকে অবস্থিত ছিল, এবং হায়দ্রাবাদ, যা বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? এটি কোন ভাষায় রচিত? অ্যান্সার হয়ে যাবে বাবরের আত্মজীবনীকে বাবরনামা বা তুজুকি বাবরি বলা হয়। এটি চাগমাগাই তুর্কি বা তুর্কি ভাষায় লেখা ছিল। তুর্কি বা পুরাতন উজবেক নামেও পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন,
কে কখন কেন ইবাদতখানা প্রতিষ্ঠা করেন? বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার আগ্রহে আকবর 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নামে পরিচিত একটি প্রার্থনা ঘর তৈরি করেন। এই স্থানে তিনি নির্বাচিত অতীন্দ্রিয় বুদ্ধিজীবী এবং ধর্মতত্ত্ববিদদের আমন্ত্রণ জানান এবং ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তী প্রশ্ন, কে কবে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? হরিহর রায় এবং বুক্কা রায় 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। অবস্থান বর্তমানের কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর তীরে সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাকে সুলতানি যুগের আকবর বলা হয় এবং কেন? আলাউদ্দিন খলজি সুলতানি যুগের আকবর হিসেবে উল্লেখ করা হয়। আলাউদ্দিন খলজিকে সুলতানি যুগের আকবর হিসেবে উল্লেখ করা হয়। তিনি ছিলেন খলজি রাজবংশের দ্বিতীয় শাসক, যেটি দিল্লি সালতানাতের শাসন করেছিলেন। কাকে লক্ষ্যদাতা বা লাক্স বক্স বলা হয়? কুতুবউদ্দিন আইবক দাতব্য প্রতিষ্ঠানে তার বিপুল পরিমাণ অনুদানের কারণে তার লাক্স বক্স বা লাখের দাতা উপাধি লাভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, দাতব্য প্রতিষ্ঠান বলতে যেখানে দান করা হয় তাকে দাতব্য প্রতিষ্ঠান বলছে। কুতুবউদ্দিন আইবক বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে তার বিপুল পরিমাণে অর্থ দানের জন্য লাখের দাতা বা লাক্সবক্স উপাধি লাভ করেন। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানাতের প্রথম সুলতান এবং দাস রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, জিজিয়া ও জাকাত কোন ধরনের কর ছিল? অ্যান্সার, জিজিয়া ছিল সুরক্ষা ও নিরাপত্তার বিনিময়ে মুসলিম শাসনের অধীনে বসবাসরত অমুসলিমদের উপর আরোপিত একটি কর, আর জাকাত শুধুমাত্র মুসলিমদের উপর ধার্য করা কর। পরবর্তী প্রশ্ন, গুলবদন বেগম কে ছিলেন? তার লেখা গ্রন্থটির নাম লেখো। গুলবদন বেগম একজন মুঘল রাজকন্যা এবং সম্রাট আকবরের কন্যা। 1582 থেকে 1607 সালের দিকে ফার্সি ভাষায় হুমায়ুন নামা লিখেছিলেন। বইটি তার ভাই সম্রাট হুমায়ুনের একটি জীবনী এবং 16 শতকের মুঘল সাম্রাজ্যের ইতিহাস, রাজনীতি এবং সংস্কৃতি সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। শাহজাহানের সভায় এসেছিল এমন দুজন ফরাসি পর্যটকের নাম লেখো। শাহজাহানের দরবারে আসা দুটি ফরাসি পর্যটক ছিলেন ফ্রাঁসোয়া বর্নিয়ার আর জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার। কে কখন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন? স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটি 1724 সালে নিজামুল মুলক আসফ জাহা দ্বারা প্রথম স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? অ্যান্সার, বুলন্দ দরওয়াজা বা বিজয়ের দ্বার নামে পরিচিত মুঘল সম্রাট আকবর 1575 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এটি ভারতের উত্তরপ্রদেশের একটি শহর ফতেপুর সিক্রিতে অবস্থিত, যা আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। বুলন্দ দরওয়াজা 1572 থেকে 73 সালে গুজরাট রাজ্যের উপরে আকবরের বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল। আবুল ফজল লিখিত দুটি বইয়ের নাম লেখো। আবুল ফজল মুঘল সাম্রাজ্যের একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং পণ্ডিত। দুটি মৌলিক বই তিনি লিখেছেন, আকবরনামা এবং আইনি আকবরী। আকবরনামা সম্রাট আকবরের একটি 3 খণ্ডের জীবনী, তার জীবন, রাজত্ব এবং নীতির বিবরণ। এটি মুঘল সাম্রাজ্যের প্রশাসনের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। আইনি আকবরী মুঘল সাম্রাজ্যের প্রশাসন, সামাজিক কাঠামো, সংস্কৃতি এবং ভূগোলের 3 খণ্ডের ব্যাপক বিবরণ। নেক্সট প্রশ্ন, আলী ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়? অ্যান্সার, আলী ভ্রাতৃদ্বয় মোহাম্মদ আলী এবং শওকত আলী ছিলেন ভারতীয় মুসলিম নেতা ও কর্মী, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা সাধারণত আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মুঘল প্রশাসনে ভকিলের কী কী দায়িত্ব ছিল? মুঘল প্রশাসনে একজন ভকিল বা উকিল
একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যার বিভিন্ন দায়িত্ব ছিল। মূল দায়িত্ব সম্রাটের প্রতিনিধিত্ব করা, সম্রাটের এজেন্ট বা বিভিন্ন ক্ষমতার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। প্রশাসনিক তত্ত্বাবধানে প্রাদেশিক প্রশাসন, শাসন এবং রাজত্ব সংগ্রহ নিশ্চিত করা। কূটনীতি, প্রতিবেশী রাজ্য, বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সাথে কূটনৈতিক মিশন, আলোচনা এবং চিঠিপত্র পরিচালনা করা। গোয়েন্দা তথ্য সংগ্রহ, আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়ে তথ্য সংগ্রহ এবং রিপোর্ট করা। পরামর্শ দান করা, রাজনীতি এবং সামরিক বিষয়ে সম্রাটকে কৌশলগত পরামর্শ প্রদান করা ভকিলের দায়িত্ব ছিল। রানী দুর্গাবতী কে ছিলেন? তিনি 1550 থেকে 1566 সাল পর্যন্ত তার ছেলে বীরনারায়ণের অনুপস্থিতিতে গন্ডোয়ানা রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানত মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে গন্ডোয়ানাকে রক্ষা করার জন্য স্মরণীয়। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা শুধরে নিও। কনৌজের যুদ্ধের দুটি তাৎপর্য লিখো। 1540 সালে কনৌজের যুদ্ধ ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল, কারণ এটি সুর রাজবংশের সমাপ্তি এবং উত্তর ভারতে মুঘল সাম্রাজ্যের শাসনের সূচনা করে। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন এবং সুর রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। শের শাহ সুরি বিজয়ী হন এবং হুমায়ুনকে নির্বাসনে পালাতে বাধ্য করেন। দার উল সাফা এবং দেওয়ানি খায়রাত বলতে কি বুঝো? দার উল সাফা অর্থাৎ পবিত্রতার আবাস, প্রত্যক্ষ মুঘল প্রশাসনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল যেখানে ইসলামী শরীয়ত আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল, সেই সমস্ত অঞ্চলকে দার উল সাফা বলা হয়। দেওয়ানি খায়রাত অর্থ হচ্ছে দাতব্য উপহারের রাজস্ব, অর্থাৎ সরকার যে দান করছে সেটা তার অর্থ হচ্ছে দেওয়ানি খায়রাত। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, দাতব্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি বিষয়গুলিতে সরকারি কর মাফ করে ছাড় দেওয়া হয়েছিল, বা সরকারের তরফ থেকে যে দান করা হয়েছিল এটাই হচ্ছে দেওয়ানি খায়রাত। করমুক্ত অবস্থা, সরকারি সহায়তা, সামাজিক কল্যাণের প্রচার এর বৈশিষ্ট্য। নব মুসলমান কাদের বলা হয়? যে সকল মঙ্গল জালালউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব মুসলমান বলা হয়। সৎনামী কারা ছিলেন? 1672 সালে সৎনামীরা কৃষক, কারিগর এবং অস্পৃশ্যদের নিয়ে গঠিত একটি সম্প্রদায় শক্তিশালী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই সৎনামী সম্প্রদায় একজন মুঘল সৈনিক একজন সৎনামীকে হত্যা করলে এই বিদ্রোহ শুরু হয়। পরবর্তী প্রশ্ন, চৌথ ও স্বদেশমুখী বলতে কি বোঝো? চৌথ এবং স্বদেশমুখী ভারতে মারাঠা সাম্রাজ্য কর্তৃক আরোপিত এক ধরনের কর। চৌথ, মারাঠা নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে সংগ্রহ করা কৃষি পণ্যের উপর 25% কর। 1700 শতকে শিবাজি তার সামরিক অভিযানে অর্থায়নের জন্য প্রবর্তন করেছিলেন এই কর। সামরিক অভিযানে অর্থের প্রয়োজন ছিল, যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন ছিল, সেই জন্য এই কর আরোপ করা হয়েছিল। স্বদেশমুখী মারাঠা নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে সংগ্রহ করা কৃষি পণ্যের উপর অতিরিক্ত 10% কর। পরবর্তী প্রশ্ন, ভক্তিবাদী দর্শনের মূল কথা কি ছিল? অ্যান্সার, ভক্তিবাদ ঈশ্বর প্রেমকে প্রথা ও আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেয়। ঈশ্বর ও মানুষের মধ্যে প্রেমিক প্রেমিকা, বন্ধু, পিতামাতা, সন্তান ও প্রভু ভিত্ত ইত্যাদি মানবিক সম্পর্ক ভক্তিবাদের প্রধান স্তম্ভ। ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ ও ঈশ্বরের নিরাকার রূপ বা গুরুর প্রতি ভক্তি ও ভক্তিবাদের অঙ্গ। পরবর্তী প্রশ্ন, বাসরা ও বেসরা বলতে কি বোঝো? অ্যান্সার হিসেবে, যে সকল সুফিবাদীরা ইসলামী আইন অর্থাৎ সরা মেনে চলত
তাদের বাসরা বলা হতো। চিস্তি ও সুহারা বর্দিয়ারা ছিল বাসরা। যে সকল সুফিবাদীরা ইসলামী আইন মেনে চলত না তাদের বলা হতো বেসরা। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতা ব্যবস্থা ছিল ইলতুৎমিশের শাসনামলে প্রবর্তিত এক অনন্য ধরনের ভূমি বন্টন প্রশাসনিক ব্যবস্থা। ইকতা পদ্ধতিতে দিল্লি সুলতানি আমলের জমিগুলোকে ইকতা নামে বেশ কয়েকটি বড় ও ছোট মার্গে বিভক্ত করা হয়েছিল এবং এই ইকতাগুলি সুলতানের সৈন্য, অফিসার এবং অভিজাতদের জন্য অর্পণ করা হয়েছিল। কোন সুলতান ভারতে তাম্র মুদ্রার প্রচলন করেন এবং এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়? দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুঘলক ভারতে তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। কেন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল? বিশ্বাসের অভাব, লোকেরা তামার মুদ্রার মূল্য নিয়ে সন্দেহ করত। মুদ্রাস্ফীতি, অত্যাধিক প্রচলন অমূল্যায়নের দিকে পরিচালিত করে। জাল, তামার মুদ্রা প্রতিলিপি করা সহজ ছিল, গ্রহণে অস্বীকৃতি, বণিক ও ব্যবসায়ীরা তামার মুদ্রা প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রাহাদারি কি? রাহাদারি বা পরিবহন কর এটি অভ্যন্তরীণ এবং বিদেশি উভয় বাণিজ্যের উপর আরোপিত একটি সড়ক কর। এটি নদীপথে আদায়কৃত করও ছিল। পরবর্তী প্রশ্ন, আব্দুল কাদির বাদাউনি কে ছিলেন? আব্দুল কাদির বাদাউনি ছিলেন একজন ইন্দো পারস্য ইতিহাসবিদ এবং ভারতের মুঘল আমলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। আব্দুল কাদির বাদাউনি বাসভারে থাকতেন এবং সম্বল ও আগ্রায় পড়াশোনা করেন। শিখ কারা ও শিখ শব্দের আক্ষরিক অর্থ লেখো। পাঞ্জাবি ভাষায় শিখ শব্দের অর্থ শিষ্য। শিখরা হলো ঈশ্বরের শিষ্য যারা 10 শিখ গুরুর লেখা ও শিক্ষা অনুসরণ করে। 10 শিখ গুরুর লেখা ও শিক্ষা অনুসরণ করে তাদেরকে শিখ বলে। মোহাম্মদ বিন তুঘলকের দেবগিরিতে রাজধানী স্থানান্তরের 2টি কারণ লেখো। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে বর্তমানে মহারাষ্ট্রের দক্ষিণাত্যের দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। তিনি ভেবেছিলেন যে রাজধানীকে একটি কেন্দ্রিক স্থানে নিয়ে গেলে তিনি সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশকে দক্ষতার সাথে শাসন করতে পারবেন। এছাড়াও অর্থনৈতিক সম্পদের সম্ভার, উর্বর কৃষি অঞ্চলের নৈকট্য, সমৃদ্ধ খনিজ সম্পদের সম্ভার যেমন সোনা, লোহা ইত্যাদি, প্রধান বাণিজ্য রুটের উপর নিয়ন্ত্রণ যেমন আরব সাগর ইত্যাদি কারণে মোহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুঘলকের রাজত্বে নির্মিত 2টি শহরের নাম লেখো। প্রথম শহরটি হলো ফিরোজাবাদ, যেটি বর্তমান দিল্লির কাছে অবস্থিত। 1354 খ্রিস্টাব্দে নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই ফিরোজাবাদ। জৌনপুর, যা এখন উত্তরপ্রদেশে অবস্থিত, 1359 খ্রিস্টাব্দে সেরাজ-ই-হিন্দ হিসেবে প্রতিষ্ঠিত ছিল। বন্দেগান-ই-চাহেলগান বলতে কি বোঝো? বন্দেগান-ই-চাহেলগান শব্দের অর্থ 40 চক্র। দিল্লির সুলতানি বংশের শাসক ইলতুৎমিশ তার 40 জন দাসকে নিয়ে এই বিখ্যাত বন্দেগান-ই-চাহেলগান বা বিখ্যাত 40 চক্র তৈরি করেছিলেন। 40 চক্রের সদস্যরা ছিল চৌকস যোদ্ধা, বুদ্ধিমান সৈন্য বাহিনীর সম্মুখ সামরিক সদস্য। পরবর্তী প্রশ্ন, দস্তর উল আলম কি? জাহাঙ্গীর সিংহাসনে বসার পর 12টি উদার আইন জারি করেন। এগুলো দস্তর উল আলম নামে পরিচিত। এগুলো ছিল তামাঘা, এটি বিশেষ বাণিজ্যিক শুল্ক, মীর বাহুরি, নদীপথে বাহিত পণ্য শুল্ক প্রভৃতি অতিরিক্ত কর রদ করা,
অমৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারীকে দান করা এবং উত্তরাধিকারী না থাকলে রাষ্ট্রের হস্তগত করা ইত্যাদি কাজগুলো করা হয়েছিল। শেষ প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রথা কি? কবুলিয়ত, কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, একে বলা হয় কবুলিয়ত। আর পাট্টা, জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও ব্যয় রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হয় পাট্টা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের বন্ধুরা যারা যারা সাপ্লি পেয়েছে সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও।